প্রত্যেকটি সমর্থবান নরনারীর জন্য আল্লাহ তাআলা কুরবানিকে ফরজ করেছেন। আর কুরবানি শুধু পশু জবাই করা নয়, এটি হচ্ছে মূলত ত্যাগের বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকেও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আমি। যদিও আমি প্রফেশনাল কোনো ব্লগার নই, তাও মাঝে মাঝে টুকটাক ব্লগিং করার চেষ্টা করি। এই ভিডিওটি হচ্ছে কুরবানির দিন সকালবেলার। যদিও যখন আপলোড করা হবে তখন কুরবানির বেশ অনেক দিন পেরিয়ে গেছে। ওই যে আগেই বলেছিলাম আমি প্রফেশনাল ব্লগার নই, তাই নিয়মিত ভিডিওও ছাড়ি না। আবার ভিডিওগুলো যখন করেই রেখেছিলাম, ভাবলাম যে ভিডিওগুলো এমনি এমনি ডিলিট করে দিব, তার থেকে ভালো ভিডিওগুলো দিয়ে ছোট্ট একটা ব্লগ বানিয়ে ফেলি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ, ভিডিওগুলোকে নিয়ে এডিট করতে বসে গেলাম। আর আমার ভিডিও এডিট করা মানে হচ্ছে একদমই তো ভালো হবেই না, তাও চেষ্টা করছি আপনাদের সাথে কিছু ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, শেয়ার করার জন্য। প্লিজ বিষয়টিকে ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন গরু জবাই করার পরে এখানে ভাগ করা হচ্ছে, গোস্তগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে সকলে ভাগ করে নেবে সেই জন্য। তো সেখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এভাবে গোস্ত কাটা হয়ে গেলে যে যার ভাগ বুঝে নিয়ে বাসায় চলে যাবে রান্না করার জন্য। যাই হোক, এভাবে গেল সারাদিন কেটে। তারপর বিকেলবেলা বের হয়ে গেলাম নানু বাড়ির উদ্দেশ্যে। নানু বাড়িতে দাওয়াত ছিল, তো সেখানে আমাদের সকলের বাসার সকলে যাওয়ার কথা ছিল। তো কোরবানির দিন সকালবেলাতে বাসায় ছিলাম এবং বিকেলের দিকে বের হয়ে গেলাম সেখানে যাওয়ার জন্য। এখানে অপেক্ষা করছিলাম রিক্সার জন্য। আমি অটোতে একদমই যেতে চাইছিলাম না, কারণ রিক্সায় গেলে অন্যরকম একটা প্রশান্তি লাগে আমার। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি একটা রিক্সা পেলাম, তারপরে সেই রিক্সায় উঠে পড়লাম। আর এই তো যাচ্ছি এখন। যেতে যেতে প্রায় 5:30 বেজে যাচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, অস্ত যাওয়ার পালা। যাই হোক, আমরা যেহেতু একটু বিকেল করে বের হয়েছিলাম, দুপুরের দিকে বের হলে একদম প্রচণ্ড রোদের তাপ, কষ্ট হয়ে যেত জার্নি করতে, তাই আমরা একটু বিকেল বিকেল করে বের হয়েছিলাম। আর এখন এখান থেকে ট্রলারে যাব ওপারে। এই যে এই নদীটা পাড়ি দিয়ে ওপারে যাব। ট্রলারে করে বা ফেরিতে করেও যাওয়া যায়, ফেরিতে গেলে অনেকটা সময় লাগে, তাই আমরা ট্রলারে করেই যাচ্ছিলাম। এখন ট্রলারটা ছেড়ে দিয়েছে। নৌকা ভ্রমণ বা ট্রলার ভ্রমণ যেটাই বলেন না কেন, বেশ আনন্দ লাগে। নদীর পানি দেখতে দেখতে যাওয়া অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। কিন্তু কথা হচ্ছে, যদি ঢেউ থাকে নদীতে তাহলে তো জীবন বের হয়ে যাওয়ার পালা। ভয়ও কাজ করে, আবার আনন্দও লাগে। সব মিলিয়ে অনুভূতিটা একটা অন্য রকমের লেভেলে চলে যায়। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে ছোটবেলা থেকে আমার নৌকা ভ্রমণের প্রতি খুব ঝোঁক, কিন্তু আজ পর্যন্ত নৌকা ভ্রমণ তো কোনো দিন করিনি। এই যাতায়াতের জন্য যতটুকু ট্রলারে চড়তে হয় সেটাই চড়ি। যাই হোক, একটা সময় এই নদীতেই এত পরিমাণে ঢেউ থাকতো যে ট্রলারে উঠলে মনে হতো যেন কখন ট্রলার ডুবে যাবে। এত ভয় লাগতো যেন ট্রলারে উঠে বসলে শুধু দোয়া পড়তে থাকতাম যে ওপারে কখন পৌঁছাবো।
মানে কলিজা হাতে নিয়ে বসে থাকার মতো অবস্থা হতো। এখন তো নদী প্রায় শান্ত হয়ে গেছে। আগে যেই পরিমাণ ঢেউ ছিল সেই ঢেউয়ের তো এখন 10 ভাগের 1 ভাগও নেই। দেখতে দেখতে চলে আসলাম একদম এপারে। এখন হচ্ছে ওঠার পালা। এই উঠতে গেলে এমন একটা অবস্থা হয়, যারা ট্রলারে ওই পারে যাবে তারা দৌড়ে চলে আসে, আবার আমাদের উঠতেও দেয় না। একটা অন্য রকমের একটা পরিস্থিতি তৈরি হয়, খুব সাবধানে এখান থেকে পার হওয়া লাগে। আমি আগেই উঠে গিয়েছিলাম, আর আম্মু এখনও রয়েছে ট্রলারের ভিতর। তাকে এখন ট্রলার থেকে সেফলি ওঠানোর চেষ্টা করতেছিলাম, কারণ এখান থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে অনেক। যাই হোক, এই যে আমি এখন আম্মুকে উঠালাম। আর এখানেই আমার একটা পরিচিত বোনের সাথে দেখা হয়ে গেছিলো, তার সাথে ছোট একটা বাচ্চা ছিল। তার হাজব্যান্ড আসছিল না, সে একাই যাচ্ছিল বাড়িতে। তারপর তাকেও আমি একটু চেষ্টা করছিলাম সাহায্য করার জন্য। যাই হোক, তাকে উঠিয়ে দিয়ে এখন ওই পারে যাব। ওপারে গিয়ে রিক্সা পাওয়াটা খুবই মুশকিলের হয়ে যায়। যাই হোক, অনেক চেষ্টার পর রিক্সা পেয়ে গেছিলাম। আর এখানে বিকেলবেলা অনেক ছেলেরা ফুটবল খেলতেছিল, দেখে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, বিকেলে ঘুরতে বের হতাম, তখন দেখতাম আমাদের ক্লাস ফ্রেন্ডরা এরকম এখানে ফুটবল খেলে। যাই হোক, দেখে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। তারপর এখান থেকে যাচ্ছিলাম, এটা আম্মুর গ্রামের বাড়ি। এখানে আম্মুর নানার কবর, সরি নানা না, দাদার কবর ছিল। যাই হোক, দেখতে দেখতে আসছিলাম, আর এসে বাড়ির যা অবস্থা দেখছিলাম, ঘূর্ণিঝড় রেমালে পুরো লন্ডভন্ড করে দিয়েছে। দেখে আমি একদম চিনতেই পারছিলাম না। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।